নমস্কার, আপনারা দেখছেন হট সিটি হট টক। আপনাদের সঙ্গে আমি শান্তনু শুরু করছি আরো একটি গুরুত্বপূর্ণ পর্ব। হট সিটি হট টক আপনারা নিয়মিত দেখেন এবং নিয়মিত আপনাদের প্রচুর ইনভলভমেন্ট আমরা পাই এবং চাই আগামী দিনেও কিন্তু আপনারা আরো ইনভলভড হন এবং আপনারা দেখুন হট সিটি হট টক ট্রাইব টিভি বাংলায়, যেটা আপনারা সপ্তাহে 3 দিন দেখেন। হট সিটি হট টকে আমরা রাজ্যের পাশাপাশি কিন্তু দেশ এবং আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক পয়েন্ট যেগুলো আপনাদের জানা দরকার, জানাবার দরকার, এই নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে হট সিটি হট টকেই আমরা 3টে মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমেই মধ্যবিত্তের মুখে কিন্তু হাসি আরো চওড়া হয়েছে। কেন? কারণ নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জিএসটি নিয়ে দুদিন আগেই প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে আপনারা প্রত্যেকে জানেন এখন শুধুমাত্র 5% 5% এবং 18% জিএসটি 22 সেপ্টেম্বর থেকে কিন্তু কার্যকর হবে এবং সেখানে 12% এবং 28% স্ল্যাব উঠে গেছে। এবং তার থেকে বড় কথা, মেডিক্লেম এবং লাইফ ইন্স্যুরেন্সে, স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় কোনো জিএসটি লাগবে না। তাহলে মধ্যবিত্তের কাছে কিন্তু এটা খুব বড় স্বস্তির খবর। 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে, যার ফলে কেন্দ্রীয় সরকারের কি মাস্টার স্ট্রোক। প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন দিওয়ালির আগে দেশবাসীকে আমরা উপহার দেব। আমরা এই নিয়ে প্রথম টপিকে থাকছি। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন হট সিটি হট টকে, যার বিশ্লেষণ চলেন। এর সঙ্গে কিন্তু আরো দুটো ইম্পর্টেন্ট টপিক আমরা রাখবো। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। জিএসটি নিয়ে মধ্যবিত্তের মুখে হাসি চওড়া হলো, কেন্দ্রীয় সরকারের কি মাস্টার স্ট্রোক অর্কদা? না, এটা তো অনেকদিন আগে থেকেই এই পরিকল্পনাটা ছিল, সেকেন্ড জেনারেশন রিফর্ম জিএসটির ক্ষেত্রে। ওকে, 175টা পণ্যের সুরা হবে, জীবনদায়ী ওষুধের উপর জিএসটি শূন্য হচ্ছে, অনেক ক্ষেত্রে 5% হবে। ভোগ্য পণ্য এবং ব্যবহার্য জিনিস সবকিছুর দাম সস্তা হবে। শুধুমাত্র লাক্সারি কার সেগুলো 40% আওতায় আসবে। তামাকজাত পণ্যের উপর 40% হবে। অ্যালকোহলের ক্ষেত্রে ঠিক কি সিদ্ধান্ত হয়েছে আমি জানি না, সেটাও তো হায়ার স্ল্যাবেই থাকবে। প্রথম কথা, এই সেকেন্ড জেনারেশন রিফর্মটা ভীষণ রকম দরকার ছিল, কারণ জিএসটি বাবদ যদি ব্যয় ক্রেতার কমে তাহলে ক্রেতা বাজারে খরচ করতে পারবে, ভোগ্য পণ্য কিনতে পারবে, বাজারে চাহিদা তৈরি হবে। উৎসবের মরশুম শুরু হচ্ছে 22 সেপ্টেম্বর থেকে নবরাত্রি, নবরাত্রি থেকে ভাইফোঁটা পর্যন্ত, ছট পুজো পর্যন্ত একদম উৎসবের মরশুম থাকে। তারপরে বছরের শেষ আছে। এই সময় সাধারণ মানুষ যদি খরচা করেন তাহলে বাজারে চাহিদা বৃদ্ধি হবে, উৎপাদন বাড়বে এবং মানুষ বেশি কিনলে বেশি টাকার রাজস্ব হবে। তাই জিএসটি বাবদ, এই যে কম করা বাবদ আনুমানিক যে ক্ষতি কেন্দ্রীয় সরকারের হচ্ছে, মানুষ বেশি করে বাজারে কেনাকাটা করলে সেই খরচ তারা কিন্তু বসিয়ে দিতে পারবে। এটা সেকেন্ড জেনারেশন রিফর্ম। আর মেডিক্লেমের পলিসির উপর জিএসটি বা এলআইসির পলিসির উপর জিএসটি অত্যধিক ছিল, 18%। বহু মানুষ শুধুমাত্র এই জিএসটির জন্য তারা কিন্তু মেডিক্লেম পলিসি কন্টিনিউ করতে পারত না। সর্বপ্রথম এই দাবিটা তোলেন নীতিন গডকরি এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে জিএসটির এই মেডিক্লেম পলিসির উপর জিএসটি চিঠিও লেখেন। দুজনেই চিঠি লিখেছিলেন, দুজনেই সোচ্চার হয়েছিলেন। এটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ। এখানে একটা বিষয় আছে যে এই মেডিক্লেম কোম্পানিগুলো জিএসটি তো তারা শূন্য করলো, তারা ঘুরিয়ে প্রিমিয়ামটা বাড়িয়ে দেবে কিনা, অর্থাৎ যে পরিমাণ টাকা সাশ্রয় সেটা প্রিমিয়ামের জন্য বাড়িয়ে দিচ্ছে কিনা। এটা ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি আছে, তাদেরকে নজর দিতে হবে। যদি প্রিমিয়াম না বাড়ে তাহলে অনেক মানুষ মেডিক্লেমের আওতায় আসবে, বিশেষ করে অবসর নেওয়া মানুষ, যাদের কাছে এই মেডিক্লেম পলিসিটা একটা বড় সুরক্ষা। তারা যদি জিএসটি হারের জন্য মেডিক্লেম পলিসি কন্টিনিউ করতে না পারে, সেটা তো মেডিক্লেম কোম্পানির ক্ষতি এবং মানুষের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়াই তো স্বাভাবিক।
এখন জিএসটি শূন্য হলো, এখন দেখতে হবে এই কোম্পানিগুলো সেই সুরাহাটাকে কিভাবে দেয়। বেশ, তারা মেডিক্লেম পলিসির প্রিমিয়াম অপরিবর্তিত রাখলো, নাকি অন্যভাবে কিছুটা প্রিমিয়াম বাড়িয়ে বর্ধিত টাকা গ্রাহকদের কাছ থেকে নিল। বেশ। তবে যাই হোক, জিএসটি বাবদ যে টাকা দিতে হতো গ্রাহককে, প্রিমিয়াম যদি একটু বাড়ায়ও সেই অভিঘাতটা পড়বে না। বেশ, বেশ। কিন্তু সরকারকে নজরদারি করতে হবে, রেগুলেটরি অথরিটি আছে ইন্স্যুরেন্স সেক্টরে, তাদেরকে এটা দেখতে হবে। অনেকে বলছেন যে বিহারের ভোটে পরবর্তী প্রশ্ন আপনাকে করতে হবে। মুখ চেয়ে এটা করা হয়েছে। ভারতবর্ষে প্রতি সময় কোনো না কোনো ভোট থাকে, সব সময় সবকিছু ভোটের দিকে তাকিয়ে তো করা হয় না। নবরাত্রির দিন শুরু হয়েছে, খুব ভালো ভালো উদ্যোগ। হ্যাঁ, মধ্যবিত্তদের মুখে হাসি ফুটবে, তার কিছুটা ডিভিডেন্ড কেন্দ্রের শাসক দল বা জোট পেতে পারে, কিন্তু যে কোনো সময় আপনি এ ধরনের সিদ্ধান্ত নিলে পরে সামনে কোনো না কোনো রাজ্যের ভোট থাকে। প্রতি বছরই অন্তত কম করে 4 থেকে 5টা রাজ্যের ভোট হয় বিভিন্ন সময় বছরে। যতদিন না এক দেশ এক ভোট চালু হবে ততদিন পর্যন্ত এই ভোটের ব্যাপারটা থেকেই যাবে। বেশ, যে কোনো সিদ্ধান্ত নিলেই বলা হয় যে ভোটমুখী বিহারের দিকে তাকিয়ে নেওয়া হলো, এটাকে ওইভাবে দেখাটার কোনো মানে নেই। ওকে, এটা একটা রিফর্ম প্রসেস, সেকেন্ড জেনারেশন রিফর্ম। জিএসটিও একটা রিফর্ম ছিল, রাইট। তবে আমি মনে করি কেন্দ্রীয় সরকারের উচিত আরো আগে এটা করা। ওকে, ওর কথা প্রধানমন্ত্রী কিছু বলেছিলেন যে দেশবাসীর জন্য যে আমরা গিফট দেবো আর কি, দেশবাসী সবাই স্বস্তি পাবেন। এই যে তার ঘোষণা, নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী যা বলেছেন তার কমিটমেন্ট আরো একবার কি প্রমাণ হলো যে প্রধানমন্ত্রী যা বলেন বাস্তবে সেটাই হয়। প্রধানমন্ত্রী কথা রাখার চেষ্টা করেছেন, এবার রোল আউটটা হবে। দাম কতটা কমবে সেটা তো বাজারে না গেলে বোঝা যাবে না। কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা জিএসটি বাবদ যে সাশ্রয়টা ক্রেতার হওয়ার কথা, তারা পণ্যের মূল দাম বাড়িয়ে দিতে পারে। এখানে সরকারের কিছু করণীয় নেই। কিন্তু দুটো স্ল্যাব কমপ্লিটলি উঠে গেল, মানে দুটো একমাত্র আছে, 5 আর 18। হ্যাঁ, খুব ভালো। এবং বেশিরভাগ আমাদের প্রয়োজনে লাগে দৈনন্দিন জীবন, 12 আর 28 স্ল্যাবই নেই। 5% মধ্যেই আছে। বিশেষ করে ক্যান্সার সহ জীবনদায়ী ওষুধ তো শূন্য করা হচ্ছে, মেডিক্লেম আর পলিসি। হ্যাঁ, কিন্তু ওগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমার মনে হয় 2016 সালে যখন জিএসটি রোল আউট করা হয়েছিল, 16-17, আরো 2-3 বছর আগে সেকেন্ড জেনারেশন রিফর্মটা করা উচিত। তাহলে পরে বিরোধীরা এখন যেটা বলছেন যে আমরা তো অনেকদিন আগে এই দাবিটা করেছি, অবশ্য আমাদের দাবি মানতেই বাধ্য হলো, তখন সেই বলার স্কোপটা থাকতো না বিরোধীদের। ইতিমধ্যে রাহুল গান্ধী বলতেন এটা গব্বর সিং ট্যাক্স, এখনো তিনি বলছেন যে আমাদের চাপের মুখে নথি স্বীকার করেছে কেন্দ্র, সরকার চালায় ওরা, আমরা নিয়ন্ত্রণ করে। যে সে তো উনি বলতেই পারেন, এর মধ্যে কোনো, এটা বিরোধী দলের কাজ এটাই। কিন্তু এই যে সেকেন্ড জেনারেশন রিফর্মটা আরো 3-4 বছর আগে করলে ভালো হতো, বিশেষ করে কোভিডের সময় যদি করতেন সরকার, তাহলে কিন্তু সাধারণ মানুষের আরেকটু স্বস্তি পেত। বেশ, এটা একটু দেরি হয়ে গেছে, আরেকটু আগে করা উচিত ছিল। বেশ, ওর কথা আমরা বিরতিতে যাব, কিন্তু তার আগে সংক্ষেপে জিজ্ঞেস করব যে ভারত, রাশিয়া এবং চায়না, এর আগের দিন যে পর্ব আপনারা দেখেছেন তাতে আমরা ডিসকাস করেছিলাম, এই তিনজনকে একসঙ্গে দেখে কি বার্তা গেছে? কারণ দাদাগিরি ছেড়ে ভারত সহ গ্লোবাল দেশগুলিকে সম্মান করো, এটা বলছেন আলেকজান্ডার স্টাম্প, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। অর্কদা, ভারত, চীন এবং রাশিয়া এক মঞ্চে আসছে, একসঙ্গে পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর আলাপচারিতার ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমেরিকা মনে করছে এটা আমেরিকা বিরোধী একটা অক্ষ তৈরির চেষ্টা। আমরা একটা কথা প্রথম দিন থেকে বলে আসছি যে আমাদের কোনো প্রিকনসিভ নোশন দ্বারা চালিত হলে চলবে না। পৃথিবী এখন ঠান্ডা যুদ্ধের মধ্যে নেই, বিশ্ব বাইপোলারও নয়, বিশ্ব এখন মাল্টিপোলার। ভারতবর্ষ পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তি এবং বিদেশ নীতির ক্ষেত্রে একটা জিনিসই বিবেচ্য, সেটা দেশের মানুষের স্বার্থ। রাশিয়া ভারতের দীর্ঘদিনের মিত্র, সমরাস্ত্রের হার্ডওয়্যার দীর্ঘদিন ধরে ভারত রাশিয়া থেকে আমদানি করে। এই যে S-400 সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র, সেটা আরো আনছে রাশিয়া থেকে ভারত। আমরা তেল কোত্থেকে কিনবো সেটা আমাদের সিদ্ধান্ত,
যেখান থেকে তেল কিনলে পরে আমি দেশবাসীকে সুরাহা দিতে পারবো, সেখান থেকেই তেল কিনবো। আমেরিকা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আমদানি করে রাশিয়া থেকে, সেটা ওদের পারমাণবিক ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে প্যালাডিয়াম আমদানি করে, সেটা ইলেকট্রিক ভেহিকেলের একটা ক্রিটিক্যাল আর্থ ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার হয়। আমেরিকা আমদানি করে, ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ রাশিয়া থেকে গ্যাস আমদানি করে। হ্যাঁ, তারা তো করতে পারে, তখন তো ট্রাম্প কিছু বলছেন না। ট্রাম্পের শিরোপীড়ার কারণ হচ্ছে একদম ব্যক্তিগত, যে পাকিস্তান ওকে নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম প্রস্তাব করেছে, তো ভারতবর্ষ করেনি। ট্রাম্প খুব ট্রানজাকশনাল। ট্রাম্পের বন্ধু, ওর সঙ্গে গালফ খেলতো স্টিভ উইটকফ, যে মধ্য এশিয়ায় ট্রাম্পের স্পেশাল এনভয়, তার পরিবার এবং ট্রাম্পের পরিবার পাকিস্তানে ওই বিটকয়েনের ব্যবসা করবে। কাদের সঙ্গে করবে? আর্মি এস্টাবলিশমেন্টের ঘনিষ্ঠ কোনো ব্যবসায়িক সঙ্গে। তাই ট্রাম্প যে বললাম না, পুরো ট্রানজাকশনাল, যেখানে ওর নিজের পরিবার এবং ঘনিষ্ঠজনের ব্যবসায়িক স্বার্থ থাকে, সেখানে ট্রাম্প সব থেকে বেশি সেটাকে অগ্রাধিকার দেয়। ওকে, সেই জন্য এন্টায়ারলি ট্রানজাকশনাল। আমি তো কয়েকটা কাগজে দেখলাম যে আমেরিকার কেউ কেউ ট্রাম্পের এই ধরনের সিদ্ধান্তকে খুবই সমালোচনা করেছেন, এবং এটা ছড়িয়ে গেছে যে ট্রাম্পের এই ভারতের সঙ্গে দীর্ঘ 3 দশকের এই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আমেরিকা, একজন হঠাৎ করে মনে হলো ওয়ান ফাইন মর্নিং যে ভারতের উপর জরিমানা চাপাবো, রাশিয়া থেকে তেল আমদানি করা হচ্ছে, তা তো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তো হলে এরকম হয় না। একটা বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র আর একটা হচ্ছে সর্ববৃহৎ গণতন্ত্র, তাদের মধ্যে পারস্পরিক আদান প্রদান সম্পর্কটা থাকবে। আবার একই সঙ্গে ভারত যেহেতু 140 কোটি মানুষ বাস করে, তার সে কোথা থেকে কি কিনবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার থাকবে। আমেরিকা বলবে বলে আমি রাশিয়া থেকে তেল কিনবো না। আমেরিকা বলছে না যে এই যুদ্ধটা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর জন্য ভারতও দায়ী, ভারত রাশিয়াকে ফান্ড করছে, কারেক্ট, সেই টাকা দিয়ে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করছে। তাহলে আমেরিকাও তো ওদের ওখান থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আমদানি করে, প্যালাডিয়াম আমদানি করে। বেশ, চীন রাশিয়া থেকে ভারতের থেকে বেশি তেল নেয়, বেশ, ইউরোপের দেশগুলো গ্যাস নেয়। আসলে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম, পাকিস্তানের মতো ভারত যেহেতু প্রস্তাব করেনি, ট্রাম্প ব্যক্তিগতভাবে এটা একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, বেশ, কিন্তু লাভ হবে না। বেশ, ওর কথা আমরা বিরতি নেবো। আমরা বিরতি নেবো, বিরতির পর দেশ জুড়ে এসআইআর এর প্রস্তুতি। কেন বললাম এ কথা? 10 তারিখে কিন্তু দিল্লিতে সব রাজ্যের সিইওদের, চিফ ইলেকশন অফিসারদের কিন্তু তলব করা হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে। কেন করলো, বিস্তারিত আলোচনা করব হট সিটে হট টকের বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। হট সিটে হট টকের এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশ, এই রাজ্য থেকে শুরু করে সব রাজ্য কিন্তু দিল্লির দিকে তাকিয়ে এসআইআর। তাহলে দেশ জুড়ে কিন্তু এসআইআর এর প্রস্তুতি। বিহারে এসআইআর, সেখানকার সিইও কিভাবে করলেন, এবং সব রাজ্যের সিইওদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 10 তারিখ কিন্তু দিল্লিতে ডেকেছেন মিটিংয়ের জন্য। তাহলে পশ্চিমবঙ্গ কি এসআইআর নিয়ে সব রাজনৈতিক দল কিন্তু এই মুহূর্তে যেদিকে তাকিয়ে রয়েছে, শাসক বিরোধী যে পরিমাণ দ্বৈরথ চলছে, তার এসআইআর কি শুরু হওয়ার প্রস্তুতি শুরু হলো? অর্কপ্রভু সরকার আমার বাদিকে বসে আছে। অর্কদা, তাহলে 10 তারিখ মিটিং, আপনার বিশ্লেষণ? এসআইআর একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, অতীতেও অনেকবার এসআইআর হয়েছে। এসআইআর এর মধ্যে কোনো রকম নতুনত্ব নেই। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নির্বাচন কমিশনের দায়িত্বই হলো একটা সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করে নির্বাচনে যাওয়া, এবং সেই কাজ তারা যে কোনো সময় করতে পারে, নিজেদের পছন্দ মতো সময়। বেশ, বিহারের নির্বাচন নতুন ভোটার তালিকায় হবে, তারপর তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, আসাম সব রাজ্যেই সংশোধিত ভোটার তালিকায় হবে। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। 10ই সেপ্টেম্বর সমস্ত রাজ্যের সিইওদের ডেকেছে কমিশনের ফুল বেঞ্চ বসবে সেখানে।
সেখানে প্রত্যেককে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হবে। কিভাবে বিহারে এসআইআর হলো সেটা নিয়ে ব্যাখ্যা দেবেন বিহারের সিইও। বিহার এসআইআর শেষ দাদা। এখন সংশোধন হচ্ছে, অভিযোগ জানানোর সময়সীমা 7 দিন বাড়িয়েছে। ওকে, এরপর তালিকাটা প্রকাশ হয়ে যাবে। বেশ। এসআইআর এর উপর কোনো স্থগিতাদেশ নেই। 8ই সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে শুনানি আছে। আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেটা নির্বাচন কমিশন গ্রহণ করেছে। এখন এসআইআর খুব স্বাভাবিক প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানের অধিকার আছে এবং দায়িত্বও হলো যে একটা সুষ্ঠু ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন করা। তা এটা নিয়ে অনর্থক বিতর্কেরও কোনো কারণ নেই। তবে নির্বাচন কমিশনকেও সব কিছু খুব স্বচ্ছতার সঙ্গে করতে হবে। নির্বাচন কমিশনের কাজ হলো ভোটার তালিকায় ভোটারদের নাম যুক্ত করা, এটা তাদের প্রাথমিক কর্তব্য। একজনও ভারতীয় যার ভোটদানের বয়স হয়েছে তার নাম যেন বাদ না যায়। আবার অবশ্যই বিদেশি নাগরিক, অবৈধ অনুপ্রবেশকারী, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম আছে এমন ভোটারের নাম বাদ দিতে হবে। বেশ, একটা সার্বিক ঐক্যমত্যের মাধ্যমে এসআইআরটাকে সম্পাদন করা জরুরি। দেশের মানুষের মধ্যে একটা সার্বিক ঐক্যমত্য হয়েছে। এসআইআর ইন প্রিন্সিপাল সুপ্রিম কোর্ট এসআইআর নিয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি। রাজনৈতিক দলগুলোকে বলেছেন না, আপনাদের বুথ লেভেল এজেন্টদের সক্রিয় হতে বলুন, কমিশনকে সহযোগিতা করতে। ভোটার তালিকায় সংযোজন ও বিয়োজনের ক্ষেত্রে তাদেরও উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। এই তো এসআইআর এখন তো বিহারে তো শেষ হওয়ার মুখে। শুধুমাত্র কেন আমরা বিধানসভা বলছি, 2029-এ লোকসভা নির্বাচন। ভারতবর্ষ এত বড় দেশ, হ্যাঁ, লোকসভা নির্বাচনের আগে তারা সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। বিহার দিয়ে শুরু হলো, সব রাজ্যে হবে, সব রাজ্যে, কোনো রাজ্য বাদ যাবে না। কারোর সামনে ভোট থাকবে, কারোর 1 বছর বাদে ভোট থাকবে, এভাবেই হবে। উত্তরপ্রদেশেও হবে, মধ্যপ্রদেশেও হবে, গুজরাটেও হবে, সব জায়গায়, সমস্ত রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সুষ্ঠু ভোটার তালিকা, যেখানে যে ভারতবাসীর ভোটদানের বয়স হচ্ছে তাদের প্রত্যেকের নাম যেন তালিকায় থাকে। নির্বাচন কমিশনের এটা সাংবিধানিক দায়িত্ব। 10 তারিখের পর অর্কদা পরবর্তী পদক্ষেপ কি হবে? মিটিং এ সব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি যেভাবে বললেন, সেখানে সব রাজ্যে সিইওরা কমিশন রোডম্যাপ দিয়ে দেবে, আচ্ছা, যে কিভাবে করতে হবে, কোন সময় থেকে শুরু হবে। পশ্চিমবঙ্গের সম্ভবত বিজ্ঞপ্তি সেপ্টেম্বর মাসেই জারি হয়ে যাবে, শুরু হবে চলতি মাসে বিজ্ঞপ্তি বলে দেবে যে অমুক তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, এই তো একটা ম্যাসিভ এক্সারসাইজ। বিএলও লাগবে, বিএলএ লাগবে, ইআরও লাগবে, এইআরও লাগবে, তাদেরকে পূর্ণ প্রশিক্ষণ দেওয়া, পরিকাঠামোর ব্যবস্থা করা, ম্যামথ এক্সারসাইজ। তার রোডম্যাপটা কমিশন দেবে এবং বাধ্যতামূলক করা হয়েছে প্রত্যেক সিইওর উপস্থিতি। সব রাজ্যে সিইও, সব রাজ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে কমিশনের ফুল বেঞ্চের, দেশ জুড়ে অ্যাসাইনমেন্ট এটা। হ্যাঁ, সমস্ত রাজ্যে হবে, সমস্ত রাজ্যে সিইওদের তাই তলব করা আছে। কোথাও আগে হবে, কোথাও 2 মাস পরে হবে, হবে সারা দেশ জুড়ে। এটা কোনো স্টেট স্পেসিফিক ইস্যু নয়। ওকে, তাহলে নির্বাচনের ক্ষেত্রে আপনি বলছেন নির্বাচন যে রাজ্যে যখন হবে এসআইআর হওয়ার পরই নির্বাচন হবে, সেরকম মানে নেই। এখন এরপরে যদি পশ্চিমবঙ্গ হয়, তারপরে কেরল হয়, আসাম হয়, ওগুলো সামনে ভোট আছে, তামিলনাড়ু, তারপরে ধরুন গুজরাটে হলো, গুজরাটে 1-1.5 বছরের মধ্যে ভোট। 2027 উত্তরপ্রদেশে, মানে 2029-এর আগে এই প্রসেস চলতে থাকবে, শেষ হয়ে যাবে সারা ভারতবর্ষে সবকটি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। কখন কোন রাজ্যে ভোট আছে অত তো হিসাব করা যায় না। ভোট থাকুক বা না থাকুক, ভোটের সঙ্গে এই বিষয়টাকে যুক্ত করা ঠিক নয়। ভোটের আগে করলে কি হয়, একটা নির্ভুল ভোটার তালিকা সামনে আসে। বেশ, সেটাই করার উদ্যোগ নিচ্ছে কমিশন। বেশ, ওর কথা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকে আজকে আমরা যে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, 3টে কিন্তু আপনাদের জানবার এবং জানাবার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। কারণ আপনারা জানেন প্রত্যেকে, এই যে মধ্যবিত্তের মুখে কিন্তু হাসি ফুটিয়েছে নির্মলা সীতারামন 2 দিন আগেই জিএসটি নিয়ে যে প্রেস কনফারেন্স করেছে, যেখানে শুধুমাত্র 5 এবং 18% জিএসটি 22শে সেপ্টেম্বর থেকে কিন্তু কার্যকর, যেখানে 12 এবং 28
12% এবং 28%-এর স্ল্যাব কিন্তু উঠে গেছে। 175টা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু কমছে, যার ফলে মধ্যবিত্তের মুখে কিন্তু যেটা বললাম চওড়া হাসি। এবং তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট, জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা, লাইফ ইন্স্যুরেন্স এবং মেডিক্লেম কোনো জিএসটি দিতে লাগবে না। তাহলে এই যে নির্মলা সীতারামনের মাস্টার স্ট্রোক, এটা কিন্তু প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন যে দেশবাসীর জন্য উপহার। এখন আমাদের সেদিকে নজর থাকবে যে আম জনতা অর্থাৎ আপনারা এই নিয়ে কি রিয়াক্ট করেন এবং কি বলেন। তার সঙ্গে আমরা ডিসকাস করলাম যে ভারত, চীন এবং রাশিয়া এই তিনজনের ছবি, অর্থাৎ মোদি, পুতিন এবং শি জিনপিং, আপনারা জানেন মিটিংয়ে এই তিনজনের একসঙ্গে দেখার পর ট্রাম্প কতটা চাপে। একটা ছোট উদাহরণস্বরূপ, আলেকজান্ডার স্টাব, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, তিনি বলেছেন দাদাগিরি ছেড়ে ভারত সহ গ্লোবাল দেশগুলিকে সম্মান করো। তাহলে বুঝতে পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আগের পর্বই নিয়ে ডিসকাস করেছিলাম, আপনারা জানিয়েছিলাম ট্রাম্পকে কিন্তু মাথা নোয়াতেই হবে। এবং তার সঙ্গে এসআইআর, দেশ জুড়ে কিন্তু এসআইআর তোড়জোড় শুরু হয়ে গেল। আগামী 10ই সেপ্টেম্বর ইলেকশন কমিশন সব রাজ্যে সিইওদের তলব করেছে দিল্লিতে, এবং সেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে কিন্তু মিটিং হবে। তারপর নোটিফিকেশন হতে জারি হতে পারে, যেমনটা বিশ্লেষণ করলেন অর্কপ্রভ সরকার, এবং সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে। হট সিটে হট টক আজ এ পর্যন্তই। এই পর্ব নিয়ে আপনাদের যা মতামত, তারা কি এসআইআর নিয়ে প্রস্তুতি শুরু হলো জানাবেন, আপনারা কমেন্ট লিখবেন, সুচিন্তিত কমেন্ট। এবং আগামী দিনেও কিন্তু হট সিটে হট টক চলতে থাকে, বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব। ভালো থাকবেন, আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার।